बुलंदी के लिए। ভারতকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ার আকাশে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। পাকিস্তানের আলোচিত ফাইটার জেট জেএফ থান্ডারের সিমুলেটর পেয়েছে বাংলাদেশ। এটির মাধ্যমে বাংলাদেশি পাইলটরা এ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে পারবেন। এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের অত্যাধুনিক JF-17 ব্লক 3 কমব্যাট ফাইটার জেট কেনার কাছাকাছি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ ক্ষমতার বড় ইঙ্গিত। আধুনিক রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর উন্নত যুদ্ধ প্রযুক্তিতে সজ্জিত JF-17 ব্লক 3 যুক্ত হলে বদলে যেতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারে পাকিস্তানের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশকে JF-17 ব্লক 3-র একটি অত্যাধুনিক কমব্যাট সিমুলেটর দিয়েছে পাকিস্তান। এটি কেবল প্রশিক্ষণ সহযোগিতা নয়, বরং সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তিরও ইঙ্গিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়, সাধারণ কোনো দেশ যখন নতুন যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই সেই দেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য উন্নত মানের কমব্যাট সিমুলেটর সরবরাহ করা হয়। সেই বাস্তবতা থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 ব্লক 3 নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। খবরে আরো বলা হয়েছে বাংলাদেশ প্রথম ধাপে প্রায় 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কিনতে পারে। পরবর্তীতে সেই সংখ্যা 48 পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই চুক্তির আর্থিক মূল্য প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। JF-17 ব্লক 3 হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিগুলো যুদ্ধবিমানটিকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা চোখের আড়াল থেকেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো F-7 এবং কিছু MiG-29 যুদ্ধ বিমানের বিকল্প খুঁজছে সরকার। ফোর্সেস গোল 2030-এর আওতায় বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবেই নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কেনার আলোচনা সামনে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ সরকার বা বিমান বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকেও কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি এখনো আলোচনায় এবং কৌশলগত পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে হত্যা, নাকি মৃত্যু না হওয়া পর্যন্ত দৌড়া মারা? ধর্ষণের শাস্তি হিসেবে আপনি কোনটা দেখতে চান? বিদায়। শিশু রামিসার উপর ঘটে যাওয়া পৈশাচিক নির্যাতন ও হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। কিন্তু প্রতিবারই যখনই এমন কোনো জঘন্য অপরাধ আমাদের সামনে আসে, তখনই অপরাধীর বিচার এবং শাস্তির ধরন নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন আর মতামতের ঝড় ওঠে। কেউ বলেন ঘাতককে দ্রুত ফাঁসি দেওয়া হোক, আবার কেউ দাবি তুলেন জনসমক্ষে এনে শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে এমন অপরাধ করার সাহস আর কেউ না পায়। অনেকে আবার উদাহরণ টানেন বিশ্বের বিভিন্ন দেশের কঠোর আইনের। আজকে জানবো এমন নৃশংস ঘাতকদের দমনে বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশ কতটা ভয়াবহ এবং কঠোর আইনের বিধান রেখেছে। শুরুতেই চোখ রাখা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতে। 2018 সালে পাশ হওয়া একটি নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী শিশু ধর্ষণের শাস্তি করা হয়েছে সরাসরি মৃত্যুদণ্ড। এছাড়া ভারতের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণের কারণে যদি ভুক্তভোগী মারা যান বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে, সেক্ষেত্রেও অপরাধীর একমাত্র শাস্তি
মৃত্যুদণ্ড। আর অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের ফৌজদারি আইনেও ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ভারতের মতোই এখানে সর্বনিম্ন সাজা 10 বছরের কারাদণ্ড। তবে পাকিস্তানের পেনাল কোড অনুযায়ী যদি 2 বা ততোধিক ব্যক্তি দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ অপরাধ সংগঠন করে তবে প্রত্যেকের জন্যই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপও অন্তর্ভুক্ত। সেখানে সম্মতিহীন যে কোনো যৌনতার জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের আইন অনুযায়ী এই শাস্তির ধরনে ভিন্নতা রয়েছে। কঠোর আইনের জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরবে শরিয়া আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের কঠোর বিধান রয়েছে। রয়টার্সের তথ্য মতে 2019 সালে সৌদি আরবে কার্যকর হওয়া 150টি মৃত্যুদণ্ডের মধ্যে 8টি ছিল ধর্ষণের অপরাধে। ধর্ষণের সবচেয়ে কঠোর আইন রয়েছে ইরানে। সেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে হত্যা। তবে ইরানি আইনে একটি বিশেষ ধারা রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যদি কোনোভাবে ভুক্তভোগী বা ধর্ষিতার পরিবারের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে তবে কখনো কখনো সে সর্বোচ্চ শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2019 সালে ইরানে 250 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 12 জনই ছিল ধর্ষক। এবার আসা যাক আমাদের বাংলাদেশের আইনে। বাংলাদেশে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারা অনুযায়ী দীর্ঘদিন ধরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তবে জনদাবির মুখে এই আইনে ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশে এখন শুধু ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হলেই অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। সেই সাথে যুক্ত করা হয়েছে বাধ্যতামূলক অর্থদণ্ডের বিধান। আইন কাগজে কলমে যতই কঠোর হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা তার দ্রুত ও সঠিক বাস্তবায়ন। সবার দাবি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলেই ভবিষ্যতে আর কোনো মায়ের কোল এভাবে খালি হবে না। ইরানের সরকার পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন পরিকল্পনার তথ্য সামনে এনে নতুন আলোচনা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রতিবেদনটির একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দ্রুত নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তা করেছিল দুই দেশ। আর সেই পরিকল্পনায় ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলাভি নয়, বরং সবচেয়ে আলোচিত নাম ছিল সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে বিষয়টি অনেক বিশ্লেষকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে, কারণ প্রেসিডেন্ট থাকাকালে তিনি সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন, পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থকও ছিলেন। প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি শেষের দিকে ইরানে প্রথম দফা হামলার পরই সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন ইরানের ভেতর থেকেই কাউকে সামনে আনা হলে সেটি বেশি কার্যকর হতে পারে। সে কারণে আলোচনায় আসে আহমাদিনেজাদের নাম। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার বসবাসে হামলা চালানো হয়েছিল। দাবি করা হয়েছে তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়। তবে হামলায় তিনি আহত হন এবং পরে পুরো পরিকল্পনা থেকে সরে আসে সংশ্লিষ্ট পক্ষগুলো। এরপর থেকেই প্রকাশ্যে আর তাকে দেখা যায়নি। এদিকে এই ঘটনার প্রায় 2 মাস আগে গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর যুক্তরাষ্ট্র খুব সহজেই সেখানে নিজেদের পছন্দের অন্তর্বর্তী নেতৃত্ব বসাতে সক্ষম হয়েছিল। সেই সফলতার সূত্র ধরেই যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের সরকার পরিবর্তনের এই বহুধাপ বিশিষ্ট পরিকল্পনা হাতে নেয় বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে হোয়াইট হাউস সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত যদি তাদের নিজেদের সীমান্তে বেড়া দেয় তবে বাংলাদেশের আপত্তি ঠিক কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের 27 কিলোমিটার জমি হস্তান্তরের পর এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
সামগ্রিকভাবে বাংলাদেশ ভারত সীমান্ত এখন দক্ষিণ এশীয় ভূ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত স্থান। সেখানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চাপেই হোক বা অন্য কোনো সমীকরণে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার এই তোড়জোড় নিয়ে এখন এই প্রশ্নই উঠছে, বাংলাদেশের আপত্তি ঠিক কোথায়? ঢাকার আপত্তির কয়েকটি জায়গা আছে। ভারত এবং বাংলাদেশের মধ্যকার দীর্ঘ ৪,০০০ কিলোমিটার সীমান্তের প্রায় ২২০০ কিলোমিটারই রয়েছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে ১৬০০ কিলোমিটার ইতিমধ্যেই কাঁটাতারে ঢাকা। বাকি ৬০০ কিলোমিটারের অসম্পূর্ণ অংশ এবার বুলেট গতিতে শেষ করতে মরিয়া পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আপত্তির কারণে দিল্লির এই প্রকল্প আটকে থাকলেও শুভেন্দু ক্ষমতায় এসেই মন্ত্রিসভার বিশেষ অনুমোদন দিয়ে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছেন। আর এতেই তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঢাকার নীতি নির্ধারক মহল থেকে শুরু করে সীমান্তবর্তী লাখো মানুষের মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জটটা আসলে ঠিক কোথায়? বেড়া দিলে সমস্যা নেই, কিন্তু কিভাবে এবং কোথায় দিচ্ছে সেটাই মূল সমস্যা। ১৫০ গজ নিয়ম মেনে চললে শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব, কিন্তু জিরো লাইন ঘেঁষে বেড়া দিলে তা ভূখণ্ডগত, অর্থনৈতিক ও মানবিক সমস্যা তৈরি করবে বলে ঢাকা মনে করছে। ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক সীমান্ত নির্দেশিকা এবং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দুই দেশের সম্মতি ছাড়া জিরো লাইন বা আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী প্রতিরক্ষা স্থাপনা বা কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না। ভারত যদি ১৫০ গজের ভেতরে নিজের অংশে বেড়া দেয় তবে বাংলাদেশের কোনো আপত্তি নেই, কিন্তু আশঙ্কার বিষয় হল পশ্চিমবঙ্গের অনেক জনবহুল সীমান্ত এলাকায় ভারত শূন্য রেখা বা সীমান্ত রেখার উপরই সরাসরি বেড়া দিতে চায়, যা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত। অনেক জায়গায় বাংলাদেশি কৃষকদের জমি বাড়ি জিরো লাইন পর্যন্ত। বেড়া জিরো লাইনে দিলে তাদের জমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা নিজেদের জমিতে আর চাষ করতে পারবে না। তাছাড়াও তিস্তার মতো বড় ইস্যু রেখে সীমান্ত নিয়ে বাড়াবাড়ি করায় বড় ইস্যুটির গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত হত্যা ও তিস্তা পানি বন্টনের মতো অমীমাংসিত বড় ইস্যু থাকতে নতুন করে সীমান্ত বেড়া নিয়ে উত্তেজনা বাড়ানো হচ্ছে ইচ্ছে করেই, অথচ গত ২ বছর ধরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মূল কারণই এই সীমান্ত হত্যা এবং তিস্তা পানি বন্টন চুক্তি। বিশ্লেষকরা বলছেন, এই তাড়াহুড়োর পেছনে রয়েছে আরও একটি গভীর রাজনৈতিক অভিসন্ধি। পশ্চিমবঙ্গের নির্বাচনী বৈতরণী পার হতে শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ইস্যুকে প্রধান অস্ত্র বানিয়েছেন। ফলে এই বেড়া নির্মাণ ত্বরান্বিত করার পেছনে কেবল সীমান্ত পাহারা নয়, বরং তথাকথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে পুশব্যাক করার এক বিপজ্জনক ছক রয়েছে। আর ইতিমধ্যেই শুভেন্দু ঘোষণা করেছেন, আজকে থেকেই পুশব্যাক শুরু করবে। সব মিলিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, ভারত যদি নিয়ম মেনে বেড়া দেয় তবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু জিরো লাইনে চাপ সৃষ্টি করে বাংলাদেশের স্বার্থ হরণ করতে চাইলে ঢাকা আন্তর্জাতিক মঞ্চ এবং দ্বিপাক্ষিক টেবিলে এর দাঁত ভাঙা জবাব দেবে। কথা ছিল বোন রাইসার সাথে সকালবেলা স্কুলে যাবে ছোট্ট রামিসা, কিন্তু তা আর হয়ে উঠল না। নিজের বাসার এক প্রতিবেশীর লালসার শিকার হয়ে প্রাণ হারালো এই শিশু। কিন্তু এ কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয়। নৃশংস ও মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা গা শিউরে ওঠার মতো, যেন সিনেমার গল্পকেও হার মানায়। রাজধানীর মিরপুরের পল্লবীতে গত মঙ্গলবার সোহেল রানার ফ্ল্যাট থেকে ছোট্ট রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বড় বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার পর হঠাৎ নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা। অনেকক্ষণ ধরে মেয়েকে না পেয়ে খোঁজা শুরু করেন মা। তখনই পাশের ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের একটি জুতা পড়ে থাকতে দেখে দরজায় নক করেন, কিন্তু ভেতর থেকে দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ তৈরি হয় তার। তখনই তিনি 999-এ কল করে পুলিশকে খবর দেন। এরপর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না কেউ। পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে। এরপর বাথরুমের বালতি থেকে
খণ্ডিত মাথার অংশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বাসায় ঢুকিয়েই জোর করে পাশবিক নির্যাতন চালায় সোহেল। পরে নির্যাতনের কথা বলে দিতে চাওয়ায় খুন করে শিশুটিকে। লাশ গুম করার উদ্দেশ্যেই প্রথমে গলা কাটে, এরপর হাত কাটার চেষ্টা করে। এর মধ্যেই দরজা নক করতে থাকায় শিশুটিকে আর গুম করা সম্ভব হয়নি। পরে সে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার বাসায় অবস্থান করছিলেন। ঘটনার পরপরই স্ত্রীর সহায়তায় জানালার গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সোহেল। কিন্তু পালিয়ে গেলেও হত্যাকাণ্ডের 7 ঘন্টা পরই পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। পেশায় তিনি একজন রিকশা মেকানিক। এছাড়াও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রিয় সন্তানের এমন নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা। রামিসার মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ যেন সমাজের চরম অবক্ষয়ের বাস্তব প্রমাণ। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। শুক্রবার 5 মে ভোর 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার এক সংবাদ সংশোধনী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে 2 ধরনের তীব্রতায় ঝড় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কাল বৈশাখীর আকস্মিক দাপটে নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলিকে চলাচলকারী সব ধরনের ছোট বড় নৌযানকে সাবধানে ও সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।